পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে উঠেছো, কারণ পুজোর জাস্ট আগেই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনেক আগেই রুটিন দিয়ে দিয়েছে। তোমরা জানো 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার কথা এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এটাই মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা অন্যরকম খবর পাওয়া যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো এইবার কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে এবং বিধানসভার ভোট খুব সম্ভবত মার্চ বা এপ্রিলে হতে পারে। যদি তাই হয় তাহলে কিন্তু তোমাদের 15 থেকে 20 দিন পরীক্ষা এগোবে, অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি দিকেও হতে পারে। মাধ্যমিকও কিন্তু এগোবে যদি ভোট মার্চ বা এপ্রিলে হয়। তা যাই হোক, বুঝতেই পারছো হিসাব মতো এখনই যদি সময় হিসাব মতো 4 মাস বাকি আছে, আর যদি পরীক্ষা এগোয় তাহলে তো কথাই নেই। আর নিশ্চয়ই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের অলরেডি সিলেবাস দেখে নিয়েছো। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে দিয়েছে সিলেবাস, মার্কস ডিভিশন বা প্রশ্নোত্তর, আমরা সেইভাবে আলোচনা করছি। আমরা ইতিপূর্বে তোমাদের এই সিলেবাস বা মার্কস ডিভিশন নিয়ে আলোচনা করেছি। প্রথম চ্যাপ্টারটা আমরা সাজেশান এবং সেই সাজেশান অনুসারে আমরা নোট দেওয়া হয়ে গেছে এবং বুঝিয়ে দিয়েছি, এবং দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ এটা আমরা আলোচনা করছিলাম। সাজেশান দেওয়া হচ্ছে, সেই সাজেশানের প্রশ্ন ধরে আমরা নোটগুলো দিচ্ছিলাম এবং আমরা বুঝিয়ে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারে 2+4 আছে, অর্থাৎ একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে, একটা 4 নম্বরের প্রশ্ন থাকবে। তা চলো এবার আমরা শুরু করি। দেখো চ্যাপ্টারটা হচ্ছে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ। এইখানে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ আমাদের সিলেবাসে 3টে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ নিয়ে আলোচনা করছে। একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করা হয়ে গেছে। 2 হচ্ছে সার্ক, এটা আমাদের হয়ে গেছে। আজকে আমরা তৃতীয়টা আলোচনা করব, আসিয়ান। এই দ্বিতীয় বা প্রথম বিশ্বযুদ্ধের পরেই বিশ্ববাসী বুঝতে পেরেছিল যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান না, কাজেই পারস্পরিক আলাপ আলোচনার জন্য মাধ্যমে একমাত্র শান্তি স্থাপিত হতে পারে। তার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানুষকে আবার উপলব্ধি করে যে যুদ্ধ নয়, শান্তি চাই, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। তাই আমরা দেখেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছে। এছাড়া একাধিক অঞ্চলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে ওঠে, যেই সংস্থার প্রধান দায়িত্ব ছিল সদস্য রাষ্ট্রের মধ্যে সার্বিক সম্পর্কের উন্নতির সাথে সাথে সার্বিক উন্নতি, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব দিক দিয়ে যাতে উন্নতি পরিলক্ষিত হয়। আজকে আমরা এই যে তৃতীয়টা অর্থাৎ আসিয়ান, এটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে আসিয়ানের উদ্দেশ্য লেখো, 2 বা 4। যদি 2 নম্বর থাকে 2টো পয়েন্ট লিখবো, 4 নম্বর থাকলে 4টে পয়েন্ট লিখব। আসিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন বা দক্ষিণ পূর্ব এশীয় সংস্থা 1967 সালে থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা গঠনের পশ্চাতে যে মূল উদ্দেশ্য ছিল সেগুলো হলো আঞ্চলিক শান্তি ও স্থিতি রক্ষা করা, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা এবং আলাপ আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা। নেক্সট, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি সাধন। বাণিজ্য, বিনিয়োগ, শিল্পোন্নয়নের মাধ্যমে এই সদস্য দেশগুলির মাধ্যমে উন্নতি নিশ্চিত করা। কারণ যদি বাণিজ্যিক বিনিয়োগ এবং শিল্পোন্নতির পরিবেশ বজায় থাকে তাহলে প্রত্যেক রাষ্ট্রই কিন্তু উন্নতি লাভ করবে। তৃতীয়ত দেখো সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। দক্ষিণ পূর্ব এশিয়া যে মহাশক্তিকার প্রভাব ও প্রতিদ্বন্দ্বিতাকে মুক্ত রাখা এবং আঞ্চলিক ঐক্য বজায় রাখা, অর্থাৎ এই অঞ্চলকে পৃথিবীর যে শক্তিশালী রাষ্ট্রগুলি আছে সেই শক্তিশালী রাষ্ট্রদের প্রভাব এবং প্রতিদ্বন্দ্বিতা বা থেকে এই অঞ্চলকে বা দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোকে মুক্ত রেখে নিজেদের সাংস্কৃতিক বা সামাজিক বা অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। পরেরটা দেখো পারস্পরিক সহযোগিতার বৃদ্ধি। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, পরিবহন সর্বরকম আলাপ আলোচনা বা যোগাযোগের মাধ্যমে কিন্তু যৌথভাবে উন্নয়নের চেষ্টা। পরের প্রশ্ন দেখো আসিয়ান উপায় বা এশিয়ান ওয়ে 2টি নীতি লেখো।
অর্থাৎ এই যে থাইল্যান্ডে 1967 সালে প্রতিষ্ঠিত হয় 10টি রাষ্ট্র নিয়ে, তা এই সংস্থা যে উপায় বা নীতির উপর পরিচালিত হতো সেটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের যদি আভ্যন্তরীণ ব্যাপারে যদি কোনো সমস্যা বা কিছু দেখা দেয়, তাহলে কিন্তু অন্য রাষ্ট্র সেই বিষয়ে হস্তক্ষেপ করবে না। 2 নম্বর হচ্ছে আলোচনা ও ঐক্যবোধের, যদি কোনো বিরোধ দেখা যায়, সেই বিরোধটাকে দেখা যায়, তাহলে সেই বিরোধের সমস্যার সমাধানের জন্য আলাপ আলোচনার মাধ্যমে নেওয়া করা হবে এবং ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এরকম হবে না যে শক্তিশালী রাষ্ট্র বা কারো প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হবে। 3 নম্বর দেখার পারস্পরিক আস্থা ও সহযোগিতা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রের মধ্যে যাতে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা বৃদ্ধি হয়, সেটা কিন্তু বিশেষ লক্ষ্য রাখা হয়। 4 নম্বর হচ্ছে সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত, আসিয়ানের সব সিদ্ধান্ত ঐক্যমত্য বা সমঝোতার ভিত্তিতে গৃহীত হয়। অর্থাৎ পারস্পরিক আলাপ আলোচনা, সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সকলের সম্মতিক্রমে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়। কোনো প্রভাবশালী শক্তি বা দেশের সিদ্ধান্তে বা কথায় প্রভাবিত হয়ে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয় না। পরের প্রশ্ন দেখো, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা লেখো। এই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আসিয়ান যে ভূমিকা নিয়েছিল সেগুলো হচ্ছে, একটা হচ্ছে শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা, সন্ত্রাসবাদ বা মাদক চোরাচালান প্রভৃতি সীমান্তের যে অপরাধ হতো সেগুলো দূর করা এবং অর্থনৈতিক সাহায্য বা সহযোগিতার মাধ্যমে স্থিতিশীল অবস্থা স্থাপন করা। 4 নম্বর হচ্ছে পারস্পরিক সমঝোতা, আলাপ আলোচনা, অনাক্রমণ এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির মাধ্যমে আঞ্চলিক বা নিজেদের নিরাপত্তা বা এই অঞ্চলের নিরাপত্তায় জোরদার করা। পরেরটা দেখো, অর্থনৈতিক ক্ষেত্রে আসিয়ানের সাফল্য বা বিশ্বে আসিয়ানের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব লেখো। আমরা দেখেছি 1967 সালে থাইল্যান্ডের ব্যাংককে যে আসিয়ান প্রতিষ্ঠিত হয়, তার বেশ কিছু সাফল্য দেখা যায়। বাণিজ্য বৃদ্ধি, প্রথমত এই সদস্য রাষ্ট্রগুলি পারস্পরিক আলাপ আলোচনা এবং সুন্দর সুসম্পর্কের জন্য প্রত্যেক রাষ্ট্রের কিন্তু বাণিজ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর হচ্ছে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, এই আসিয়ানের সদস্য দেশগুলো তাদের পারস্পরিক আলোচনা, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বা পরিবেশ সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ সব দেশেরই কিন্তু অর্থনৈতিক উন্নতি বৃদ্ধিতে সাহায্য পেয়েছে। তারপর হচ্ছে দারিদ্রতা হ্রাস, এই অঞ্চলের যে সংস্থা তারা বিভিন্ন অঞ্চলে যে দারিদ্রতা, তাই সেই দারিদ্রতা দূরীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের মাধ্যমে কিন্তু দারিদ্রতা একেবারে হ্রাস না পেলেও অনেকাংশে কিন্তু হ্রাস ঘটেছে। পরে হচ্ছে অবকাঠামোর উন্নয়ন, আসিয়ান ইন্টিগ্রেশন পরিকল্পনার আওতায় রেল, সড়ক, বন্দর, ডিজিটাল পরিকাঠামো তা কিন্তু অনেক আগের থেকে অনেক উন্নতি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসিয়ান ফ্রি ট্রেড বা আফটা কি? আসিয়ান ফ্রি ট্রেড বা আফটা হলো অর্থনৈতিক চুক্তি যেখানে এই আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলি তারা 1992 সালে, অর্থাৎ এই সদস্য রাষ্ট্রগুলি তাদের পণ্যের শুল্ক হ্রাস বা বিলুপ্ত করার উদ্দেশ্যে 1992 সালে প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ আঞ্চলিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা এবং আসিয়ানকে বা এই এর সদস্যভুক্ত দেশগুলি যে অঞ্চলে সেখানে একটি একক উৎপাদন কেন্দ্রে পরিণত করা। পরের প্রশ্নটা দেখো, সার্ক ও আসিয়ানের মধ্যে পার্থক্য লেখো। দেখো, প্রতিষ্ঠা হয়েছে সার্ক কবে প্রতিষ্ঠা হয়েছে? 1985 সালে বাংলাদেশের ঢাকায়, আর আসিয়ান প্রতিষ্ঠিত হচ্ছে 1967 সালে ইন্দোনেশিয়া জাকার্তা। ভৌগোলিক অঞ্চল দক্ষিণ এশিয়া, সার্ক দক্ষিণ এশিয়া নিয়ে গঠিত হয়েছিল আমরা জানি, আর আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। সদস্য সংখ্যা 8টি সার্কের, আর আসিয়ান হচ্ছে 10টি। মূল লক্ষ্য দেখতেই পাচ্ছ, আঞ্চলিক সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নতি ও আঞ্চলিক স্থিতিশীলতা। কার্যকারিতা, অর্থাৎ দুটো সংস্থার তুলনামূলকভাবে কার্যকারিতা দুটোর তুলনায় সার্কের তুলনামূলকভাবে কম, আর আসিয়ানে তুলনামূলকভাবে বেশি। প্রধান সমস্যা মতবিরোধ, কাদের মধ্যে মতবিরোধ? ভারত ও পাকিস্তানের মধ্যে। আর আসিয়ানের মত পার্থক্য কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এই কোশ্চেনটা বা 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্কের তুলনায় আসিয়ান বেশি সফল হয় কেন?
সার্ক যে 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আসিয়ান তার আগে অর্থাৎ 1967 সালে ইন্দোনেশিয়ায় যে প্রতিষ্ঠিত হয়েছিল, তুলনামূলক আলোচনা, দুটো সংস্থার তুলনামূলক আলোচনা করলে দেখা যায় যে সার্কের তুলনায় আসিয়ান অনেক বেশি সফল। তার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে আসিয়ানের যে সদস্য রাষ্ট্রগুলো, সেই সদস্য রাষ্ট্রগুলোদের তাদের পারস্পরিক যে রাজনৈতিক দ্বন্দ্ব সেটা অনেক কম এবং তারা পারস্পরিক সাহায্যে বা পারস্পরিক সহযোগিতা বা একসাথে চলার ক্ষেত্রে অনেকাংশে অনেক বেশি আগ্রহী সার্কের তুলনায়। 2 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, যে সার্কের তুলনায় এই আসিয়ান দেশগুলির অর্থনৈতিক সংযুক্তি এবং মুক্ত বাণিজ্য গঠনে কিন্তু গুরুত্ব প্রদান করেছে। কারণ একটা জিনিস দেখো, আমাদের এশিয়ার বা সার্কের যে সদস্য রাষ্ট্রগুলির জন্য মধ্যে, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেই রাজনৈতিক দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে কোনো রকম মুক্ত পরিবেশে উন্নয়নের বাতাবরণ তৈরি করা কিন্তু খুবই অসুবিধাজনক। সেই তুলনা কিন্তু আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক সংযুক্তি বা মুক্ত বাণিজ্য গঠনে মাধ্যমে প্রত্যেকেই বুঝেছে এর ঐক্যতার মাধ্যমে বা পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কিন্তু উন্নতি সম্ভব। সেই সম্ভবটা অনেকাংশে বাস্তবায়িত করেছে রাজনৈতিক স্থিতিশীলতা। 3 নম্বর, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। আসিয়ানের সিদ্ধান্ত গ্রহণ অনেক বেশি প্রগতিশীল ও কার্যকর এবং সদস্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কিন্তু সহযোগিতা ও মানসিকতা কাজ করে। সেখানে আমরা দেখেছি যে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো তারা পারস্পরিক আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ প্রদান এবং যৌথ সিদ্ধান্তে গ্রহণ করত। অর্থাৎ যত দুর্বল সদস্য রাষ্ট্রই হোক না কেন, তারাও কিন্তু সমানভাবে ভাবত যে আমাদেরও কিন্তু মতের গুরুত্ব আছে বা আমরা দুর্বল বলে আমরা কিন্তু এই সংস্থা থেকে বাইরে নই। কাজে যৌথ সিদ্ধান্তের মাধ্যমে যেহেতু নিহিত সিদ্ধান্ত গৃহীত হতো, তাই সেই সব সদস্য রাষ্ট্রের কিন্তু পারস্পরিক সহযোগিতা দেখা যেত। পরেরটা হচ্ছে ভিন্ন মতের সমাধান। আসিয়ানে অবশ্যই ছোটোখাটো ঝামেলা, মতবিরোধ, বিতর্ক দেখা যায়। সেই বিতর্ক যাতে পারস্পরিক আলোচনা বা সমঝোতার মাধ্যমে মেটানো যায় সেটা চেষ্টা করা হয় এবং করা হয়, কিন্তু সার্কে কিন্তু সেরকম পরিবেশই তৈরি হয়নি। কারণ যে রাজনৈতিক বিরোধিতা, পরস্পরে একেবারে বিরোধিতা, সেই রাজনৈতিক বিরোধিতা কিন্তু সব কিছুর ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে। পরের প্রশ্ন দেখো, আসিয়ানের সাথে ভারতের সম্পর্ক কী? আসিয়ানের সাথে ভারতের সম্পর্ক অনেক প্রাচীন বা বহুদিনে এবং ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক চারিদিক দিকে বা সব দিক দিকে একে অপরের উপরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণগুলি হলো, দেখো, যেমন প্রথম হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। ভারত ও আসিয়ানের মধ্যে যে মুক্ত বাণিজ্য চুক্তি বর্তমান, অর্থাৎ যা 1910 সাল থেকে চালু হয়। বিনিয়োগ, আসিয়ান দেশগুলিতে ভারত অনেক বিনিয়োগ করেছে, বিশেষ করে আইটি সেক্টরে, শিক্ষা এবং কৃষি উন্নতিতে। তৃতীয়ত দেখো, ভারতের সঙ্গে আসিয়ানের দেশগুলো প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির সম্পর্ক রয়েছে। এছাড়া ইন্ডিয়ান, মায়ানমার, থাইল্যান্ড ট্র্যাডিশনাল হাইওয়ে আসিয়ান দেশগুলির সঙ্গে সড়ক পথে সংযোগ স্থাপনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরের প্রশ্ন দেখো, আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পার্থক্য। দেখো, পূর্ণরূপ দেওয়া আছে, প্রতিষ্ঠা কবে হয়েছে, সদস্য সংখ্যা, অঞ্চল, মূল উদ্দেশ্য, সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা। ঠিক আছে। নেক্সট, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোর মধ্যে পার্থক্য। ন্যাটো আরেকটা আমেরিকার উদ্যোগে গঠিত হয়েছিল, যে সেই পার্থক্যগুলি হলো দেখতেই পাচ্ছ। মূল উদ্দেশ্য ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নে দেখছো অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক, কিন্তু ন্যাটোর হচ্ছে সামরিক, অর্থাৎ রাশিয়ার প্রভাব থেকে বা ক্ষমতা হ্রাস করার জন্য আমেরিকা 1948 সালে এই ন্যাটো গঠন করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27, ওদের ন্যাটোর হচ্ছে 31। জোটের প্রকৃতি দেখতে পাচ্ছ, প্রধান উদ্দেশ্য দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটা দেখো, আসিয়ান সনদ কী? 2007 সালে ফিলিপাইন্সে অনুষ্ঠিত দ্বাদশ সম্মেলনে আসিয়ান সনদের পরিকল্পনা গৃহীত হয়, তবে বাস্তবে আসিয়ানের সনদ 2008 সালে 15 ডিসেম্বর কার্যকরী হয়। অর্থাৎ পরিকল্পনা গৃহীত হয় 2007 সালে হলেও কার্যকর হয় কিন্তু 2008 সালে 15 ডিসেম্বর।
এবং এই আসিয়ানের জন্য এই আইনি মর্যাদা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রদানের উদ্দেশ্যে আসিয়ান সম্প্রদায়ের অর্জন একটি দৃঢ় ভিত্তি হিসাবে কাজ করে। নেক্সট দেখো, আসিয়ান রিজিওনাল ফোরাম কি? আসিয়ান রিজিওনাল ফোরাম হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক আস্থা ও নিরাপত্তা সুদৃঢ় করার জন্য 1994 সালে আসিয়ান যে ফোরাম গঠন করে, ইতিহাসে তাই আসিয়ান রিজিওনাল ফোরাম নামে পরিচিত। অর্থাৎ এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পারস্পরিক আস্থা এবং নিরাপত্তাকে দৃঢ় করার জন্য আসিয়ান একটা সংস্থা গঠন করে। সেই সংস্থাটার নামই হচ্ছে আসিয়ান রিজিওনাল সংস্থা। এই ফোরাম দৃঢ়ভাবে ঘোষণা করে যে এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, আসিয়ান অঞ্চলে কোনো রকম সামরিক শক্তি প্রয়োগ বরদাস্ত বা হুমকি বরদাস্ত করা হবে না। পরের প্রশ্ন দেখো, আসিয়ান প্লাস থ্রি কবে প্রতিষ্ঠিত? এখানে 3টি দেশ কী কী? 1997 সালে আসিয়ান প্লাস 3 এর মাধ্যমে আসিয়ানের 10টি সদস্য রাষ্ট্রের সাথে আরও 3টি রাষ্ট্র সংযুক্ত হয়। 3টি রাষ্ট্র হলো চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এগুলো সম্মিলিতভাবে আসিয়ান প্লাস 3 নামে পরিচিত। আসিয়ান অনেকাংশে সাফল্য হয়েছিল, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। প্রথমে হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। এর যে 10টা সদস্য রাষ্ট্র আছে, সেই সদস্য রাষ্ট্রের মধ্যে বেশ রাজনৈতিক মতাদর্শ পার্থক্য দেখা যায়। যেমন কোনো দেশ গণতন্ত্র, কোনো দেশ সামরিকতন্ত্র। ফলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কঠিন পরিস্থিতি তৈরি হয় মাঝে মাঝে। অর্থনৈতিক বৈষম্য, আসিয়ানের যে সদস্য রাষ্ট্রগুলো আছে অর্থনৈতিকভাবে ব্যাপক বৈষম্য দেখা যায়। যেমন সিঙ্গাপুর খুব উন্নত অর্থনৈতিক দিক, কিন্তু লাওস বা মায়ানমার তুলনামূলকভাবে পিছিয়ে। ফলে এই বৈষম্য কিন্তু তাদের সমন্বয়কে বাধা সৃষ্টি করছে। 3 হচ্ছে পারস্পরিক প্রতিযোগিতা। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কে বেশি আমদানি রপ্তানি করবে বা বিনিয়োগ করবে বা সম্পদের ক্ষেত্রে প্রতিযোগিতা বর্তমান, যা পরস্পরের ক্ষেত্রে সুসম্পর্ক স্থাপনে অন্যতম বাধা। 4 নম্বরটা দেখে, আসিয়ানের অনেক সদস্য রাষ্ট্র চীন থেকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য পায়। অর্থাৎ চীনের অর্থনীতিতে মাধ্যমে এরা অনেকাংশ উপকৃত হয়। ফলে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কিন্তু তাদের দেশের অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না। ফলে আসিয়ানের মিটিংয়ে বা আলাপ আলোচনায় কিন্তু চীনের প্রভাব বা নির্ভরতা পরিলক্ষিত হয়। পরের বিষয় পক্ষ থেকে বলছি, আমরা এই চ্যাপ্টারটা অর্থাৎ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন অনুসারে প্রত্যেকটা দিয়ে দিলাম। এর বাইরে প্রশ্ন আসবে না, তবে যেগুলো গুরুত্বপূর্ণগুলো খুবই ভালো করে পড়বে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন আমরা যেইভাবে দিয়েছি সেইভাবেই আসবে। আমরা বিগত সেমিস্টারে যে প্রশ্ন বা সাজেশন বা মডেল সেট দিয়েছিলেন তার থেকে কি পরিমাণ কমন এসেছে দেখো। যদি মনে হয় তোমরা উপকার পাবে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।